দেখেন, আপনার পাসপোর্টগুলো যখন আসলে এতটা দুর্বল হয়ে পড়ে যে কোনো দেশ আপনাকে পর্যটক ভিসা, শ্রমিক ভিসা, এমনকি এখন আপনি নিজের টাকায় পড়বেন, কোনো দেশ সেই ভিসাটুকুও দিতে রাজি হচ্ছে না, তার অর্থ দাঁড়াচ্ছে আপনার দেশের বিষয়ে একটা সামগ্রিক নেতিবাচক ধারণা দানা বেঁধে উঠেছে। মানে ঠিক যে কারণে পাকিস্তানের ছাত্রছাত্রী তরুণদেরকে ভিসা দিতে চায় না পশ্চিমের দেশগুলো, আমেরিকা, ঠিক সে কারণেই আপনিও সেই ভিসাগুলো পাওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছেন। আমাদের বিশ্ব নেতা সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, কথা শিল্পী, যিনি কিনা নিজে 15 মাসে 14টি দেশে ভ্রমণ করে বাংলাদেশের সকল সরকার প্রধানদের রেকর্ড একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, একটা তাক লাগিয়ে দিয়েছেন জনসাধারণকে যে কত কত দেশে তিনি বক্তৃতা দিয়ে বেড়াতে পারেন যখন তিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তখন। এবং এই কথাশিল্পী ডক্টর মোহাম্মদ ইউনূস অক্টোবর মাসেও জুলাই সনদ যেদিন স্বাক্ষরের জন্য এক বিরাট নাটক মঞ্চায়ন করা হলো জাতীয় সংসদ ভবনের সামনে, বিরাট মানে মঞ্চ বেঁধে, সেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি যে শুধুমাত্র একথাই বলেছিলেন তাই না, যে সারা পৃথিবী নাকি আমাদের জুলাই সনদের দিকে তাকিয়ে আছে এবং সারা পৃথিবী নাকি জুলাই সনদের দিকে তাকিয়ে থেকে শিখবে যে কি করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নিশ্চিত করতে হয় একটা সংস্কার সাধনের জন্য, এমন কথাই শুধু তিনি বলেছিলেন তাই কিন্তু নয়। সে সময়ে যে কথাটা আমি ভুলতেই পারিনি, তিনি বলেছিলেন যে এটা তরুণদের দেশ, আমাদের দেশ বাংলাদেশ তরুণদের দেশ, তারাই পথ দেখাবে। এখানে 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো 27 বছরের নিচে, এটাই আমাদের সম্পদ। সারা দুনিয়া অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমরা তাদের সাহায্য করব এই তরুণদের পাঠিয়ে, কারণ সারা দুনিয়াতে তরুণদের অভাব, কোনো দেশে তরুণ নেই বলতে গেলে, কাজেই তারা আমাদের দিকে তাকিয়ে আছে। মানে আমি তখনই চমকে গিয়ে ভাবছিলাম যে অক্টোবর মাসেই এমন তালিকা এসেছিল যে বাংলাদেশের পাসপোর্ট এখন সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর তালিকায় স্থান পেয়েছে এবং আমাদের পাসপোর্টটি এখন প্রায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন কিংবা ইরিত্রিয়ার মতো দেশের নাগরিকদের সঙ্গে সমতুল্য। এই যখন দেশের নাগরিকদের ভিসা পাওয়ার অবস্থা, তখন কিনা আমাদের সরকার প্রধান আমাদেরকে এসব ছেলে ভোলানো গল্প জাতীয় অনুষ্ঠানের জাতীয় মঞ্চে দাঁড়িয়ে বলে বসছেন যে সারা পৃথিবী নাকি আমাদের তরুণদের নেওয়ার জন্য অস্থির হয়ে গেছেন। সেখানেই শুধু তিনি কিন্তু থামেন নাই, মানে আমি এই বক্তৃতার এই অংশটা ভুলতেই পারি না। তিনি সেদিন আরো বলেছিলেন যে শুধু বাংলাদেশ না, পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ এখন তাদের কাছে এসেছে, মানে বাংলাদেশের তরুণদের কাছে এসেছে। এবং তিনি বলছেন আমাদের কাছে দরখাস্ত আসছে, আমাদের কাছে এতজন পাঠান, আমাদের কাছে যত পারেন পাঠান। এটা তো 2025 সালের কথা, 2026 সালে কি বলবে তারা, 2027 সালে কি বলবে? হাত জোর করে করে আসবে, কারণ আমাদের তরুণরা ছাড়া পৃথিবীতে এত তরুণ দিতে পারে, এত তাজা শক্তি দিতে পারে, এত সৃজনশীল মানুষ দিতে পারে, দেশ খুঁজে পাওয়া যাবে না। সরকার প্রধান দাঁড়িয়ে এমন একটা মিথ্যা কথা বলছেন, মানে এগুলোকে আসলে চলতি ভাষায় চাপাবাজি বলে, মানে এই ধরনের চাপাবাজি করছেন। আর ওইদিকে ভিসার অবস্থা অতটাই খারাপ যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপে গিয়ে উপস্থিত হলে যেসব দেশে আমাদের অন অ্যারাইভাল ভিসা পাওয়ার কথা, তারা পর্যন্ত বিমান থেকে নামার পরে আবার বিমানে উঠিয়ে দিচ্ছে, মানে অফলোড করে দিচ্ছে, তারাও অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে না। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় ভিসা পাওয়া যাচ্ছে না, থাইল্যান্ডের ভিসা পেতে 45 দিন লাগছে, সিঙ্গাপুর ভিসা রিজেক্টের পর রিজেক্ট করছে। এরকম যখন একটা সিচুয়েশন অবস্থা এবং একটা ক্ষেত্রেও ভিসা সমস্যার সমাধানে এ সরকার কিচ্ছু করতে পারে নাই, তখন এসব মিথ্যা ফুলঝুরি আওড়াচ্ছেন সরকার প্রধান, যিনি কিনা কোনো রাজনৈতিক নেতা নন। ডক্টর ইউনূসের মতো সুশীলেরাই আমাদের বলতেন যে রাজনৈতিক নেতারা মিথ্যার ফুলঝুরি ছড়িয়ে নাকি জনগণের মন এক রকমের সত্য থেকে দূরে নিয়ে যেতে চায়। সেই ডক্টর ইউনূস যখন এমন কথা বলছেন যে তাদের কাছে দরখাস্তের পর দরখাস্ত আসছে আর আসছে এবং তারা মানে শুধু চাইছে যে কোথায় আমাদের তরুণদেরকে কিভাবে নিয়ে যাবে, তখন যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো এখন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের ছাত্রদের আবেদন তারা আর গ্রহণ করবে না, বাংলাদেশের ছাত্রছাত্রীদের ভর্তি তারা স্থগিত বা আপাতত বন্ধ ঘোষণা করেছে। এবং এক্ষেত্রে তারা যুক্তি হিসেবে বলেছে যে বাংলাদেশের যেসব ছাত্রদেরকে তারা তাদের তালিকা অনুযায়ী স্পন্সর করে, মানে তারা বলেন যে আপনারা এসে ভর্তি হতে পারেন আমাদের দেশে, তাদেরকে হোম অফিস এত বেশি সংখ্যায় ভিসা রিজেক্ট করে, প্রত্যাখ্যান করে যে তাদের পক্ষে বর্তমান যে অভিবাসন আইন মেনে এভাবে বাংলাদেশি স্টুডেন্টদেরকে, ছাত্রদেরকে নেওয়া আর সম্ভব হচ্ছে না।
কাজেই বাংলাদেশি ছাত্ররা যাতে তাদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য আর আবেদন না করেন। ঘটনাটা কি ঘটেছে দেখেন, যুক্তরাজ্যে একটা নিয়ম আছে। যুক্তরাজ্যের নিয়মটা হচ্ছে, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো যতজন ছাত্রকে স্পন্সর করবে, মানে তাদের ছাত্র হিসেবে পছন্দ করবে, আন্তর্জাতিক ছাত্র, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদের মধ্যে যদি 5%-এরও বেশির ভিসা রিজেক্ট হয়ে যায়, তাহলে ওই বছর মানে হোম অফিসের সময় নষ্ট করবার জন্য তারা বিশ্ববিদ্যালয়টির আর কোনো আন্তর্জাতিক ছাত্র নেওয়ার যে অধিকার সেটাই হরণ করে নিতে পারে। মানে বাংলাদেশি ছাত্রদের ভিসা রিজেকশন হার এখন এত বেশি যে সেই রিজেকশনের চাপে পড়ে বিশ্ববিদ্যালয়গুলো আর কোনো আন্তর্জাতিক ছাত্রছাত্রী নেওয়ার সুযোগই হারাতে পারে, এবং তার ফলে ব্যাপক পরিমাণ বৈদেশিক মুদ্রা, ব্যাপক পরিমাণ এক ফিস পাওয়ার যে সুযোগ সেটা যেহেতু হারাবে বিশ্ববিদ্যালয়গুলো, কাজে এখন তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে বাংলাদেশের ছাত্রছাত্রী আর তারা নেবে না। এবং এই ক্ষেত্রে তারা বাংলাদেশের সঙ্গে যে দেশটির নাম জুড়ে দিয়েছে, 2024-এর আগস্টের পর থেকে যে দেশের প্রতি আমাদের একটা চরম ভক্তি দেখা গেছে, এবং বাংলাদেশের তরুণদের মধ্যেও যে দেশের প্রতি, মানে পাকিস্তানের সঙ্গে আমাদের একটা দীর্ঘ সময় সুসম্পর্ক ছিল না, কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, কিন্তু ডক্টর ইউনূস সরকার এসে এমন একটা ব্যবস্থা করেছেন যে পাকিস্তানের সেনাবাহিনী, নৌবাহিনী থেকে শুরু করে পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশে আসছেন। এরই মধ্যে পাকিস্তানে যাওয়ার জন্য বাংলাদেশের অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের আর কোনো ভিসার প্রয়োজন হবে না, এই ব্যবস্থাও করে নিয়েছেন ডক্টর ইউনূসেরা। তো এত মাখামাখি শুরু হয়েছে যখন পাকিস্তানের সঙ্গে, তখন যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে আরেকটি যে দেশের ছাত্রদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত করা বন্ধ করতে বলে দিয়েছে আনুষ্ঠানিকভাবে, সে দেশটির নাম হচ্ছে পাকিস্তান। যুক্তরাজ্যের পত্রিকা ফিনান্সিয়াল টাইমস যে প্রতিবেদন করেছে এই নিয়ে, সেখানে তারা বলছে এবছর গত সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভিসা আবেদন বাতিলের হার যথাক্রমে 22 ও 18%। মানে আমরা পাকিস্তানকেও পেছনে ফেলে দিয়েছি। আমাদের ক্ষেত্রে শিক্ষার্থী ভিসা আবেদন বাতিলের হার 22%, যা নতুন সীমার চেয়ে অনেক বেশি। মানে একটা বিশ্ববিদ্যালয়ে 5%-এর বেশি ভিসা রিজেক্ট হলেই কিন্তু সে আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিতে পারবে না, সেই মাত্রা, সেই সীমা তাকে ঠিক করে দিয়েছে হোম অফিস। কাজেই বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে যখন 22% এই হার, তখন কোনো বিশ্ববিদ্যালয়ে আসলে এই ঝুঁকি নেওয়ার কথা না। এখন যুক্তরাজ্যের পত্রিকা ফিনান্সিয়াল টাইমস বলছে হোম অফিস যে 23,036টি আবেদন নাকচ করেছে, তার অর্ধেকই বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের আশ্রয় প্রার্থনার আবেদনও বেড়েছে। এই আবেদনকারীদের অধিকাংশই কোনো একটি কাজ বা শিক্ষার্থী ভিসায় ব্রিটেন এসেছিলেন। এটাও একটা আপত্তির বড় কারণ হোম অফিসের ক্ষেত্রে। দেশটির সীমান্ত নিরাপত্তা মন্ত্রী এঞ্জেলা ইগল সতর্ক করে বলেছেন, ভিসা ব্যবস্থাকে ব্রিটেনে স্থায়ী হওয়ার পেছনের দরজা হিসেবে ব্যবহার করা যাবে না। কিন্তু অ্যাসাইলামের আবেদন তো করেন ছাত্রছাত্রীদের একটা অংশ এসে। দেখেন, বাংলাদেশের উচ্চবিত্ত পরিবারগুলো তো বরাবরই উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমিয়েছে, কিন্তু গত 1-1.5 দশক ধরে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছিলেন, তার একটা বড় কারণ ছিল এই যে বিশ্ববিদ্যালয় পাঠের পর তারা চাকরির আবেদন করার একটা সুযোগ পান। মানে একটা ভিসা, একটা নির্ধারিত সময়ের জন্য তারা ভিসা পান, যখন যদি তারা চাকরি জোগাড় করে ফেলতে পারেন তাহলে পরবর্তীতে ওই দেশে স্থায়ী হওয়ার একটা সুযোগ পাওয়া যায়। তার মানে এই যে বিশ্ববিদ্যালয়ের ভিসা বন্ধ হয়ে গেল, এর কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে, যে তার মানে যুক্তরাজ্যের ক্ষেত্রে বাংলাদেশের যে হাজার হাজার ছাত্রছাত্রীরা প্রতি বছর এদেশে এসে পেশাজীবী হিসেবে নিজের জীবন গড়ে নিয়ে একটা নতুন দেশে প্রবাসী জীবন যাপন শুরু করার কথা ভাবছিলেন, যার সঙ্গে বাংলাদেশের আসলে প্রবাসীদের আয়ের সম্পর্ক আছে, বাংলাদেশ কি ধরনের প্রবাসী, মানে বাংলাদেশের দক্ষ প্রবাসীর সংখ্যা বৃদ্ধির সম্পর্ক আছে, এর সঙ্গে সম্পর্ক আছে বাংলাদেশ থেকে কি পরিমাণ রেমিটেন্স যেতে পারবে। মানে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট একটি স্টুডেন্ট যখন চাকরি নিয়ে দেশে টাকা পাঠায়, সেটা নিশ্চিতভাবেই একেবারে অদক্ষ শ্রমিকেরা যত রোজগার করে যা পাঠান তার চেয়ে বেশি। কাজেই এই যে পথটা বন্ধ হলো বিশ্ববিদ্যালয়ের, তার কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে। শুধু কি তাই, দেখেন এই যে বিশ্ববিদ্যালয়গুলো, 9টি বিশ্ববিদ্যালয় আপাতত বাংলাদেশের ক্ষেত্রে নাম উচ্চারণ করে বলেছে যে বাংলাদেশের ছাত্রছাত্রীদের আর কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না। কিন্তু যে ধরনের ভিসা রিজেকশনের সংখ্যা আসছে, মানে হোম অফিস
যত স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যান করেছে এই মৌসুমে তার অর্ধেকের বেশি বাংলাদেশ পাকিস্তান থেকে এসেছে। কাজেই নিশ্চিত থাকা যায় এই কথাটা মাথায় রেখে বাংলাদেশি স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীদেরকে, তারা এই বিশ্ববিদ্যালয়ে সিলেক্টেড হয়েছেন বা ছাত্রছাত্রী হিসেবে পড়তে যেতে পারেন যুক্তরাজ্যে, এ কথা বলবার আগে সব বিশ্ববিদ্যালয়গুলোই দুবার চিন্তা করবে। কারণ তারা মাথায় রাখবে যে এই বাংলাদেশ, এই পাকিস্তান হচ্ছে সেসব দেশ যেসব দেশ থেকে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার পর হোম অফিস আসলে সেটা প্রত্যাখ্যান করবে এবং তার ফলে ওই ছাত্রছাত্রীর পক্ষে কখনোই যুক্তরাজ্যে পড়তে আসা সম্ভব হবে না। কাজেই বিশ্ববিদ্যালয় এক ধরনের বিপদে পড়বে, ছাত্রছাত্রীরা শেষ পর্যন্ত আসতে পারবেন না, তাদের আবার আবেদনপত্র বিবেচনা করতে হবে, অথবা তাদের যে থ্রেশহোল্ড দেওয়া হয়েছে 5% বেশি যদি প্রত্যাখ্যান হয়ে যায় তাহলে সেবার তারা আন্তর্জাতিক ছাত্রছাত্রী নেওয়ার সুযোগটাই হারাবেন। কাজেই বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিয়ে এত বড় ঝুঁকি আসলে যুক্তরাজ্যের আর কোন কোন বিশ্ববিদ্যালয় নেবেন, আদৌ নিতে উৎসাহিত হবেন কিনা বিশ্ববিদ্যালয়গুলো, নাকি সকলেই এই 9টি বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশি ছাত্রছাত্রীদের পড়তে আসার আবেদনপত্র একরকমের অগ্রাহ্য করবেন, সেই প্রশ্নটা কিন্তু করা অত্যন্ত জরুরি এবং যুক্তির সঙ্গে বিবেচনা করা জরুরি। কয়েকটি ইউনিভার্সিটির নাম বলি, যেমন ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটন, তারা পাকিস্তান ও বাংলাদেশ থেকে স্নাতকের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করছে না। সান্ডারল্যান্ড ও কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভর্তির আবেদন গ্রহণ স্থগিত করেছে। হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে। আর লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বলছে বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভর্তি তারা বন্ধ করেছে কারণ তাদের যেসব শিক্ষার্থীর ভিসা আবেদন নাকচ হয়েছে তার 60%, 60% বাংলাদেশের। এই যখন অবস্থা, তখন ডক্টর ইউনূস আমাদেরকে বোঝাচ্ছেন যে আর নাকি কোনো দেশের তরুণ নাই যারা তরুণদেরকে অন্য দেশে পাঠাতে পারেন। আর যুক্তরাজ্যে আলোচনা হচ্ছে, যুক্তরাজ্যে এই এত কড়াকড়ির বিরোধিতা করে যারা মানবাধিকার প্রসঙ্গে কথা বলছেন, অভিবাসনের অধিকার প্রসঙ্গে কথা বলতে চাইছেন, তারা বলছেন যে এর ফলে যা দাঁড়াবে তা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো দক্ষিণ এশিয়ার এসব দেশকে বাদ দিয়ে এখন চীন এবং মধ্যপ্রাচ্য থেকে আরো বেশি সংখ্যায় ছাত্রছাত্রীদের নিয়ে আসার বিষয়ে উদ্যোগী হবে এবং এর ফলে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রছাত্রীদের জাতীয়তার মধ্যকার বৈচিত্র্য হারাবে। কিন্তু মনে রাখতে হবে, ভিসা প্রদানকারী যে কর্তৃপক্ষ, হোম অফিসগুলো এসব বিবেচনা করে সিদ্ধান্ত নেয় না। দেখেন, আপনার পাসপোর্টগুলো যখন আসলে এতটা দুর্বল হয়ে পড়ে যে কোনো দেশ আপনাকে পর্যটক ভিসা, শ্রমিক ভিসা, এমনকি এখন আপনি নিজের টাকায় পড়বেন, কোনো দেশ সেই ভিসাটুকুও দিতে রাজি হচ্ছে না, আপনার দেশের বিষয়ে একটা সামগ্রিক নেতিবাচক ধারণা দানা বেঁধে উঠেছে। মানে ঠিক যে কারণে পাকিস্তানের ছাত্রছাত্রী তরুণদেরকে ভিসা দিতে চায় না পশ্চিমের দেশগুলো, আমেরিকা, ঠিক সে কারণেই আপনিও সেই ভিসাগুলো পাওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছেন। বাংলাদেশের তরুণদের সম্পর্কে 2024-এর জুলাই আগস্ট থেকে যে ধরনের খবরাখবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, প্রথমে একটা বিরাট জেনজি বিপ্লব ঘটেছে, সেটা নিয়ে উচ্ছ্বাস ছিল, কিন্তু এরপর থেকে লুটপাট, অগ্নিসংযোগ, সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বাংলাদেশে একরকমের কট্টর পন্থার বিকাশ, যেখানে কিনা বাংলাদেশে মেয়েরা ফুটবল খেলবে কিনা সেটা বাধাগ্রস্ত করা হচ্ছে, বাংলাদেশে গান হবে কিনা সেটা বাধাগ্রস্ত করা হচ্ছে, বাংলাদেশের রাস্তায় এনে মাজার থেকে লাশ খুঁড়ে তুলে কবরের লাশ রাস্তায় এনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি যদি গুগল করে বাংলাদেশ সম্পর্কে গত 1 বছরে কি ধরনের খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের তরুণদের সম্পর্কেও সেটা যদি পাঠ করেন, তাহলে বুঝতে অসুবিধা থাকে না যে কেন হোম অফিসগুলো বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে একরকমের দ্বিধায় ভুগছে এবং দিতে চাইছে না। কারণ এসব কারণ কখনোই কিন্তু স্পষ্ট করে উচ্চারণ করে কোনো সরকার, কোনো কর্তৃপক্ষ জানায় না, কারণ তখন তাহলে সেটা চ্যালেঞ্জ হওয়ার সম্মুখীন হয়। তখন সেসব দেশের তখন উন্নত দেশের মানবাধিকার সংগঠনগুলো এই প্রশ্ন তোলে যে কি করে এরকম ঢালাও বিবেচনার মাধ্যমে একটা দেশকে ভিসা বঞ্চিত করা হচ্ছে। কাজে এই বিষয়গুলো নীরবে চলে, এই বিবেচনাগুলো ভিসা কর্তৃপক্ষগুলো নীরবে করেন এবং সে কারণেই পৃথিবীর কোথাও আপনি কিন্তু ভিসা কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করে কারণ জানতে চাইতে পারবেন না যে কেন আপনার ভিসাটা প্রত্যাখ্যাত হয়েছে। সেক্ষেত্রে 22% ছাত্রদের ভিসা বাংলাদেশের ক্ষেত্রে প্রত্যাখ্যাত হচ্ছে এবং সেটা পাকিস্তানের হারের চেয়েও বেশি, এবং সে কারণে আর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি ছাত্রদেরকে আবেদন নিয়ে সময় নষ্ট করতে চাইছে না।
পুরো ব্যাপারটা সরলভাবে এভাবে দেখলে নিশ্চিতভাবেই উদ্বিগ্ন হবার কারণ আছে এবং বুঝতে অসুবিধা হওয়ার কারণ নাই যে এই প্রভাব যেমন যুক্তরাজ্যের আর সব বিশ্ববিদ্যালয়ে পড়বে, ঠিক তেমনি পড়বে পশ্চিমের অন্যান্য দেশেও।